নির্বাচনের উত্তাপে যখন রাজনৈতিক প্রচার, প্রতিশ্রুতি ও কৌশলী মূল আলোচনার কেন্দ্রে, তখন নীরবে আড়ালে পড়ে যাচ্ছে পরিবেশের মতো গুরুত্বপূর্ণ বিষয়। প্রখর গরমের মধ্যেও গাছের গায়ে পেরেক মুতে দলীয় পতাকা বা ব্যানার লাগানোর প্রবণতা বিভিন্ন জায়গায় চোখে পড়ছে, যা পরিবেশের উপর নেতিবাচক প্রভাব ফেলছে। বিশেষজ্ঞদের মতে, গাছে পেরেক পোঁতা শুধু সামান্য ক্ষতি নয়, এটি গাছের স্বাভাবিক বৃদ্ধি ও পুষ্টি গ্রহণ প্রক্রিয়ার বাধা সৃষ্টি করে এবং দীর্ঘমেয়াদে গাছকে দুর্বল করে তোলে। তবুও এই বিষয়ে প্রশাসনিক নজরদারি বা কার্যকর পদক্ষেপ অনেক ক্ষেত্রেই প্রশ্নের মুখে। এই প্রেক্ষিতে পরিবেশবিদ্যার অধ্যাপক ডক্টর সন্দীপন পালের বক্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ। তিনি বলেন, পরিবেশ কোনো আলাদা বিষয় নয়, এটি আমাদের বেঁচে থাকার ভিত্তি। নির্বাচন বা উন্নয়নের প্রতিটি পরিকল্পনার মধ্যেই পরিবেশকে অগ্রাধিকার দিতে হবে। গাছের ক্ষতি করে উন্নয়ন সম্ভব নয়। তার এই মন্তব্য বর্তমান পরিস্থিতিতে পরিবেশের গুরুত্বকে আরও স্পষ্টভাবে তুলে ধরে। একই সঙ্গে প্রশ্ন উঠছে, নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট প্রশাসনের তরফে পরিবেশ রক্ষায় আরও সক্রিয় ভূমিকা নেওয়া উচিত কিনা। সব মিলিয়ে নির্বাচনের কোলাহলের মাঝেও পরিবেশের এই নীরব সংকট এখন গুরুত্ব সহকারে ভাবার দাবি রাখছে। বর্তমান সময়ে যত দিন যাচ্ছে, প্রতি বছরই দেখা যাচ্ছে আস্তে আস্তে তাপমাত্রা বাড়ছে। এই তাপমাত্রা বাড়ার কারণটা কি? আসলে এটা এখন যেটা এই 2-1 বছর যেটা দেখা যাচ্ছে, এমনিতে তো গ্লোবাল ওয়ার্মিং বলে বা বিশ্ব উষ্ণায়ন বলে একটা কথা আছে, যার ফলে পৃথিবীর তাপমাত্রা আস্তে আস্তে বাড়ছে। তো তার কারণটা হলো যে বাতাসের মধ্যে আমাদের যে বায়ুমণ্ডল আছে পৃথিবীর চারপাশে, সেই বায়ুমণ্ডলে বিভিন্ন রকমের দূষিত পদার্থ এসে মিশছে। যে দূষিত পদার্থগুলোর ক্ষমতা আছে পৃথিবীর যে তাপটা, ভূপৃষ্ঠটা যেটা গরম হচ্ছে বা সূর্যের আলো যেটা এসে পড়ে ফিরে যায়, ওটা ভূপৃষ্ঠে পড়ার পরে তারপরে সেটা রিফ্লেক্ট হয়ে আবার ফিরে যায়। কিন্তু যখন ফিরে যাচ্ছে তখন বাতাসের মধ্যে এমন কিছু দূষিত পদার্থ আছে যারা ওই তাপটাকে ফিরে যেতে দেয় না। ওরা ওই হিটটা, ওই তাপমাত্রাটাকে অ্যাবজর্ব করে, শোষণ করে নেয়, এবং তার ফলে কী হয়, বায়ুমণ্ডলটাও গরম হতে থাকে আস্তে আস্তে, এবং আস্তে আস্তে যার ফলে কী হয় না, ভূপৃষ্ঠ বা পৃথিবীর তাপমাত্রাটা ধীরে ধীরে দেখা যাচ্ছে এই বিশ্ব উষ্ণায়নের ফলে বৃদ্ধি পাচ্ছে। তো সেই দূষিত পদার্থগুলো কি কি না, যেমন ধরুন কার্বন ডাইঅক্সাইড আছে, মিথেন আছে, এই ধরনের জলীয় বাষ্প আছে, বা কিছু সিএফসি বলে, এইচএফসি বলে। তো সেই ধরনের দূষিত পদার্থগুলোর জন্য বায়ুমণ্ডলে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং বিশ্ব উষ্ণায়ন ঘটছে। বায়ুমণ্ডলে দূষণ বৃদ্ধি পাওয়ার কারণেই এই তাপমাত্রা বৃদ্ধি। মেনলি যে বিশ্ব উষ্ণায়নের ব্যাপারটা, সেটা কিন্তু ওই বায়ুমণ্ডলে দূষণ বৃদ্ধির কারণেই এই বৃদ্ধিটা মেনলি। আচ্ছা, এই তো ভোট তো চলে এসছে, এটা না বললেই নয়। বিভিন্ন নির্বাচনের যারা প্রার্থী আছেন, যারা দাঁড়িয়েছেন, দেখেছেন অনেক ইশতেহার বেরিয়েছে। কোনো ইশতেহারে কোনো দলের পক্ষ থেকে আপনি লক্ষ্য করেছেন কোথাও কেউ বলেছে যে তারা ক্ষমতায় এলে পরিবেশ দূষণের দিকটা নিয়ন্ত্রণ করবে, এই উষ্ণায়নের বিষয়ে ভাববে? তো এই পরিবেশ নিয়ে ভাবনাচিন্তা, এটা কেন ইশতেহার থেকে বাদ বলে আপনি কী কারণে মনে করছেন? আসলে দেখুন, এই পরিবেশ বিষয়টা এমনই একটা জিনিস যেটাতে খুব আমরা বেকায়দায় না পড়লে আমরা সহজে ভাবি না। যেমন ধরুন, এই যে একটু আগেই আমরা যে বিশ্ব উষ্ণায়নের কথা বললাম, সেই বিশ্ব উষ্ণায়নের যে ব্যাপারটা, এটা তো গোটা বিশ্ব জুড়ে, এই গোটা বিশ্ব জুড়েও একটা পলিটিক্স চলে এই পরিবেশটাকে নিয়েই। সেটা কীরকম, যেমন যখন এই বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং নিয়ে যখনই কোনো গোটা বিশ্বব্যাপী কোনো কনফারেন্স হয়, তখন বিভিন্ন দেশের যারা প্রতিনিধি বিভিন্ন দেশ থেকে আসে, বিশেষ করে দেশের গভর্নমেন্টের যারা রিপ্রেজেন্টেটিভ থাকে, তারা তাদের নিজের স্বার্থটা দেখে তারপরে বিশ্ব উষ্ণায়নের কথাটা ভাবে। যেমন ধরুন, বিশ্ব উষ্ণায়ন এটা হয় কার্বন ডাইঅক্সাইডের জন্যও হয়, আবার মিথেনের জন্যও হয়, দুটোর জন্যে। যদি দেখা হয় যে মিথেন সে কিন্তু বেশি
তাপটাকে ধরে রাখতে পারে কার্বন ডাইঅক্সাইডের তুলনায়। তো তাহলে এবারে যখন এই এশিয়ার কান্ট্রিগুলো যখন আমেরিকাকে বলছে, তো আপনার তো প্রচুর ইন্ডাস্ট্রি, আপনি তাহলে কার্বন ডাইঅক্সাইডটা কমানোর কিছু ব্যবস্থা করুন, তার জন্য তো প্রচণ্ড গরম হচ্ছে। তখন কার্বন ডাইঅক্সাইড তখন ওই দেশগুলো বলছে যে আপনারা তো চাষবাস করেন, বিশেষ করে আপনারা তো ধান চাষ করেন, সেখানে কি হয় না, ওয়াটার লগ, জল সবসময় জমে থাকে, সেখান থেকে মিথেন তৈরি হয়। চীন, ভারতবর্ষ, বাংলাদেশ এদেরকে বলছে আপনারা তো চাষ করেন, ধান চাষ করেন, সেখান থেকে তো বেশি মিথেন তৈরি হয়, এবং এই মিথেনটা কার্বন ডাইঅক্সাইডের থেকেও বেশি দায়ী গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য। তো দেখুন, এই যে মানে পরিবেশ নিয়ে একে অন্যকে দোষ দিয়ে শুধু ছেড়ে দেয়, কিন্তু সেভাবে পরিবেশ নিয়ে রাজনৈতিক কোনো দলই সেভাবে খুব বেশি সমস্যায় না পড়লে তারা কিন্তু এই নিয়ে চিন্তিত হয় না। যখন খুব সমস্যায় পড়ে তখনই তারা এটা নিয়ে ভাবনা চিন্তা করে। এটা তো বললেন এটা গ্লোবাল ব্যাপার, কিন্তু আমরা আমাদের নিজেদের এলাকাটাকে তো ঠিক রাখতে পারি যে কোনো দূষণের দিক থেকে। তাহলে সেখানে যে ইস্তেহারে দূষণের বিষয়টা কোনো দলই লিখছে না, এটা আপনি কি মনে করছেন, এটা কি লেখা উচিত ছিল? আসলে এরা লেখে না একটা কারণেই। দেখুন, রাজনৈতিক দলরা যে ইস্তেহারটা প্রকাশ করে সেটা তো মেনলি বিশেষ করে তার রাজনৈতিক যে কী বলে সুফল লাভ করার ব্যাপার, সেটার উপরে। আসলে আমরা জনগণ কেউই সেটাতে অত বেশি চিন্তিত নই পরিবেশ দূষণটা নিয়ে, যার জন্য ওরাও অত বলতে চায় না যে এটা নিয়ে আমি যদি কিছু এক্সট্রা কিছু বলি খুব কম জনই বুঝবে, যারা হয়তো বিশেষভাবে পরিবেশ সচেতন। তো আমার দরকার বেশি মানুষের ভোট, সুতরাং আমাকে সেই জিনিসগুলোকেই বলতে হবে যাতে আমি বেশি মানুষের ভোট পাবো। তারা কিন্তু আমরা যতক্ষণ না নিজেরা চাইছি যে আমাদের পরিবেশটা সবাই মিলে, যে আমাদের পরিবেশটা কিন্তু ভালো করতে হবে, ততক্ষণ তারাও কিন্তু এজেন্ডার মধ্যে ঢোকাবে না যে হ্যাঁ আমি এইটা পরিবেশের জন্য করব। আরেকটা স্যার বিষয় দেখবেন, এই ভোট এসেছে, অনেকেই গাছে পতাকা লাগানো নিয়ে বিভিন্ন রকম একটা ট্রেন্ড চলছে আর কি, এটা নিয়ে সোচ্চার হচ্ছে। কিন্তু এটা জিনিস ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন, এখন নির্বাচন এসেছে, এখন দলীয় পতাকা লাগাচ্ছে আলাদা বিষয়, কিন্তু এটা শুরু হয়েছে কিন্তু অনেক আগে থেকে। দেখবেন বিভিন্ন বিজ্ঞাপন গাছে দেওয়া হচ্ছে পেরেক লাগিয়ে, তো এটা গাছেদের ক্ষেত্রে কতটা ক্ষতিকর? হ্যাঁ, দেখুন, আসলে শুধু রাজনৈতিক দলই না, অন্যান্য অনেকেই কি করে, গাছের মধ্যে পেরেক দিয়ে ওই একটা কঞ্চির সাথে বিভিন্ন পতাকা, যে পতাকাটা কঞ্চিতে লাগানো থাকে সেটা গাছেতে পেরেক দিয়ে আটকে দেয়। আসলে তাদের সেই ফিলিংসটা নেই যে গাছের ওটা লাগছে, কারণ আমরা গাছের কষ্টটা তো আর দেখতে পাচ্ছি না। তো সেই জন্যই সমস্যাটা, কিন্তু সবারই লাগে। তো এটা কিন্তু অন্যভাবেও, এটা আসলে খুব সহজে হয় বলে এটাতে গাছের লাগবে না তখনই যদি আমি ওটাকে বেঁধে দিই। আমি দেখবেন আবার দুদিন পরে ওই পতাকাগুলো রাজনৈতিক দলেরা হলে তাহলে তারা কিন্তু পতাকাগুলো খুলে নেয়, কারণ তারা আর এক জায়গায় ইউজ করবে। তো এটা সহজে পেরেকটা, বিজ্ঞাপনগুলোর ক্ষেত্রে কিন্তু সেগুলো দিনের পর দিন থেকে যায়, কিন্তু সেটা তোলেও না, পেরেক কিন্তু থেকেই যায়। এটাই হচ্ছে ব্যাপার। এবার আসলে এইটা খুবই সহজে হয় বলে সেই জন্যই এই পন্থাগুলো নেয়। তবে দেখবেন এতে গাছের কতটা ক্ষতি হয়, গাছের পোকা লাগে বলে এতে তো অবশ্যই গাছের ক্ষতি, কারণ পেরেকটা অনেকটা ডিপে যাচ্ছে সেখানে, তার যে দিক দিয়ে, কারণ ওর ভেতর দিয়েই তো ওর খনিজ জিনিসপত্রগুলো যাচ্ছে, গাছটা দুর্বল হবে, পোকা লাগার সম্ভাবনা বাড়বে। তো বিভিন্ন গাছের ক্ষতি তো অবশ্যই আছে, কিন্তু ওই যে বললাম আমরা গাছের কষ্টটা দেখতে পাই না। আরেকটা বিষয় জিজ্ঞেস করবো, এক্ষেত্রে ফরেস্ট ডিপার্টমেন্ট বা নির্বাচন কমিশন আরও কি সচেতন হওয়া বলে মনে করেন আপনি?
হ্যাঁ, সেটা হতে পারলে তো ভালোই। আবার দেখবেন হয়তো আস্তে আস্তে এটার চেঞ্জও হয়তো আসবে, কারণ আস্তে আস্তে দেখুন যে যে এই বিজ্ঞাপন দেওয়ার পদ্ধতিটার যখন চেঞ্জ হবে, দেখুন এখন অনেক বেশি কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও ধীরে ধীরে বিজ্ঞাপন আসতে শুরু করেছে। এক সময় হয়তো এটাও চলে যেতে পারে, যখন সোশ্যাল মিডিয়া বা অন্য কোনো মাধ্যম এসে যাবে, যার মাধ্যমে খুব বেশি মানুষকে খুব সহজে একটা লিফলেট বাড়ি বাড়ি গিয়ে এখন যেমন দিয়ে যাচ্ছে, আগে কিন্তু এই ব্যাপারটা ছিলই না। আগে বিজ্ঞাপনের এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফেসবুক বলুন বা টিভি চ্যানেলের মাধ্যমেই বলুন, কোনো অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে এতটা ছিল না। আর এটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে। পরবর্তী ক্ষেত্রে হয়তো আমরা আশা করতে পারি যে হয়তো পরবর্তী ক্ষেত্রে, এবং অবশ্যই নির্বাচন কমিশন যদি আরও কঠোর হয় এবং বন দপ্তর অবশ্যই ফরেস্ট ডিপার্টমেন্টারে বা আমাদের যে কী বলে ওয়েস্ট বেঙ্গলের যে পরিবেশ ভবন আছে তাদের থেকে নতুন করে সার্কুলার আসে, তাহলে অবশ্যই যে হ্যাঁ, যদি এই ধরনের বিজ্ঞাপন দেখা যায় তা অ্যাটলিস্ট তখন হয়তো রাজনীতি বা অন্যান্য বিজ্ঞাপনগুলোর ক্ষেত্রেও যদি আসলে কি নিয়ম যত কঠিন হবে, কঠোর হবে, তত বেশি। আমাদের দেশে নিয়ম অনেক আছে, কিন্তু সেটার ঠিক ইমপ্লিমেন্টেশন করতে হবে, তাহলেই সুরাহা হতে পারে। হ্যাঁ, এই যে শহরে আমাদের এলাকায় যে তাপমাত্রা বাড়ছে, তো একজন আপনি শিক্ষক এবং সুনাগরিক হিসাবে এটার কে নিয়ন্ত্রণ করার জন্য কি কি পরিকল্পনা নেওয়া উচিত বলে মনে করেন? দেখুন, এই যে তাপমাত্রা দিন দিন বাড়ছে, অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিং বা ধরুন তার ফলে যে প্রভাবগুলো, ক্লাইমেট চেঞ্জ হওয়া, যার জন্য কালবৈশাখীর পরিমাণ বাড়া এবং থান্ডারস্টর্ম, আপনি হয়তো জানবেন যে পলিউশন বাড়লে, বাতাসে পলিউশন বাড়লে থান্ডারস্টর্মের পরিমাণও বাড়ে। তো সেইগুলো, তো সেই যে বাড়া, তা বন্যা বেশি হওয়া, বেশি বৃষ্টি, অনেক সময় অনেক বর্ষাকালে অনেক সময় বেশি বৃষ্টি হয়, তো সেইগুলোর প্রভাব পড়া, অর্থাৎ ওই যে এল নিনো, লা নিনোর এইসবের যে প্রভাব আছে, যার জন্য বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ু পরিবর্তন ঘটছে। তো এই ঘটনাগুলো কন্ট্রোল করতে গেলে আমাদেরকে প্রথম যেটা দরকার, আমাদেরকে নিজেদের জায়গাতে নিজেদেরকে সচেতন হয়ে, মানুষকে নিজেকে সচেতন হয়ে কিছু ইনিশিয়েটিভ নিতে হবে আস্তে আস্তে, তখন গভর্নমেন্ট নিজে ভাববে। গভর্নমেন্টকেও ভাবাতে হয়। প্রথম ইনিশিয়েটিভ কি গাছ লাগানো হতে পারে? সেই প্রথম ইনিশিয়েটিভ তো অবশ্যই গাছ লাগানো হতে পারে, কারণ দেখুন দিনের দিনে অরণ্যের যে পরিমাণ গোটা পৃথিবী জুড়ে, শুধু ভারতবর্ষে কেন, এই পরিমাণটা আস্তে আস্তে কমছে। সুতরাং আমাদেরকে দেখুন বড় বড় রোডস তৈরি হচ্ছে, তো সেই ধরনের তার ফলে কী হচ্ছে, প্রচুর গাছপালা কেটে ফেলা হচ্ছে। তো এমনভাবে ডেভেলপমেন্টগুলো করতে হবে যাতে কী বলে গাছের সংখ্যাও বাড়ে, পরিবেশটাও রক্ষা পায়। অবশ্যই গাছ লাগানো, বেশি পরিমাণে দূষিত পদার্থগুলো যেগুলো বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী, সেগুলোকে কোন কোন টেকনোলজির মাধ্যমে কমানো যেতে পারে সেই সবের উপরে জোর দেয়া। তো সেইভাবেই, আর আলটিমেটলি মানুষকে সচেতন হতে হবে, রাজনৈতিকবিদদেরকেও সেইভাবে পরোক্ষভাবে তাদেরকে জোর খাটাতে হবে। আরেকটা জিনিস কি লক্ষ্য করেছেন, আপনি যে সময় পড়াশোনা করেছেন ছেলেবেলায়, এই যে বট গাছ, অশ্বত্থ গাছ, নিম গাছ, এই সমস্ত তাল গাছ, এই সমস্ত গাছের সংখ্যা অনেক ছিল, এখন আস্তে আস্তে কমতে শুরু করেছে। এগুলো বাড়তেও যথেষ্ট সময় লাগে বড় হতে, তো এইগুলোকে কিভাবে রক্ষা করা যেতে পারে? দেখুন, এটাকে যেটা খুব সহজ কথায় বলতে গেলে, যেটা গোটা পৃথিবী জুড়েই ঘটছে, সেটা হচ্ছে জীববৈচিত্র্যের একটা হানি ঘটছে। বৈচিত্র্য, জীবেদের মধ্যে বিভিন্ন প্রজাতির যে বৈচিত্র্য, সেই সংখ্যাটা আস্তে আস্তে কমে যাচ্ছে। কারণ মানুষ এখন যেটুকু গাছ লাগাচ্ছে, মানুষ যে গাছগুলো লাগাচ্ছে, দেখুন কেউ সহজে বট গাছ, অশ্বত্থ গাছ লাগাচ্ছে না, নিম গাছ তবুও যদিও লাগায়, কারণ সবসময় তারা যখনই কোনো মানুষ নিজের কী বলে পয়সা দিয়ে, নিজের টাকা দিয়ে সে যখনই একটা গাছ লাগাবে, সে ভাবে যে আমি এর থেকে
ডিরেক্টলি কত সহজে বেনিফিটটা পাবো, ইকোনমিক বেনিফিট। আমি হয় তার কাঠটা বিক্রি করে আমার যে আমি যদি একটা সেগুন গাছ লাগাই, একটা বট গাছ লাগানোর চেয়ে আমার ইকোনমিক লাভ বেশি হবে। আমি যদি একটা কাঁঠাল গাছ লাগাই, আমি কাঁঠাল পাবো, আমি সেটা বিক্রি করব। বা আমি ডাব গাছ যদি লাগাই, তাল খাওয়ার সংখ্যাটা কমে গেছে। তো এগুলোর দিকে সরকারিভাবে ফরেস্ট ডিপার্টমেন্টকে তাদেরকে উদ্যোগটা নিতে হবে। যেহেতু আমাদের জীব কাছে- আমাদের বৈচিত্র্যটা, যেহেতু জাতীয় গাছ বট গাছ, হ্যাঁ, এটাকে রক্ষা করা, জীব বৈচিত্র্যটাকে রক্ষা করার জন্য সরকারি উদ্যোগটা বেশি দরকার। এটা ছাড়া কোনোভাবেই সম্ভব না। এটা এবং ফরেস্ট ডিপার্টমেন্ট পারে এই গাছগুলোকে তৈরি করতে, এই গাছের চারাগুলোকে আলাদাভাবে তৈরি করে তারা জনগণকে দিয়ে সেগুলোকে কোনোভাবে ইনফ্লুয়েন্স করানো, যে কোনো যে তুমি যদি একটা বট গাছ লাগাও তোমাকে 50টা টাকা দেয়া হবে, অন্য কোনোভাবে জোর করতে হবে। তাহলে হয়তো আমাদের যে বৈচিত্র্যটা, কারণ জীববৈচিত্র্যের একটা খুবই মানে ভীষণভাবে পরিবেশের জন্য প্রয়োজন, না হলে কিন্তু সমস্যা আছে। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।